আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ। এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে আজ ক্লাস পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার দিবাগত রাত ১টার দিকে এক ভিডিও বার্তায় উপ উপাচার্য বলেন, এতে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন। মামুন আহমেদ আরও বলেন, আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমিত করার জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান। এর আগে মামুন আহমেদের বিরুদ্ধে ৭ কলেজের অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অপমান করার অভিযোগ এনে আন্দোলন শুরু করেন এসব কলেজের শিক্ষার্থীরা। এদিকে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনে সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান দুঃখ প্রকাশ করে বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে যেন তৃতীয় পক্ষ সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। রোববার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম ডাক্তার এনামুর রহমানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে ক্ষমতার অপব্যবহার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে এনামুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ঢাকা ১৯ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তিনি অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া কোটা সংস্কার আন্দোলনে সাজ্জাদ হোসেন নামে এক ছাত্র নিহতের ঘটনায় ডাক্তার এনামুর রহমান সহ আওয়ামী লীগের ৩২১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের ব্যক্তিগত ৩টি লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ জব্দ করেছে দুদক। দুদক পরিচালক কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের নেতৃত্বে ৭ সদস্যের দল লকার ভেঙে রোববার ১,৬৭,৩০০ $, ৫৫,০০০ ইউরো, ১ কেজি স্বর্ণ এবং ৭০ লাখ টাকার এফডিআর জব্দ করে। মেজবাহ হাসানের রিপোর্ট। দেশের আর্থিক খাত লোপাটের আলোচিত নাম পিকে হালদারের অন্যতম সহযোগী শীতাংশু কুমার সুরের লকারের সন্ধানে বাংলাদেশ ব্যাংকে যায় দুদকের ৭ সদস্যের প্রতিনিধি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান। প্রথমেই বৈঠক হয় লকারের দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক আমজাদ হোসেনের সঙ্গে। এরপর খবর সংগ্রহ করতে যাওয়া সংবাদকর্মীদের অপেক্ষায় থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। প্রায় ৯ ঘণ্টা পর দুদকের পক্ষ থেকে জানানো হয় ৩টি লকার ভেঙে ডলার, ইউরো, স্বর্ণ এবং এফডিআর এর ডকুমেন্টস জব্দ করা হয়েছে। ইউরো পেয়েছি ৫৫,০০০, ডলার পেয়েছি ১,৬৯,৩০০ এবং স্বর্ণ পেয়েছি ১,০০৫ গ্রাম এবং এফডিআর পেয়েছি ৭০ লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই ২২ পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক জানান, আপাতত তাদের কাছেই জামানত রাখা হয়েছে জব্দকৃত মালামাল। যেটি লকার বলা হচ্ছে, আসলে সেফ ডিপোজিটে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাদের মূল্যবান জিনিস রাখতে পারে। আমাদের কিছু প্রোটোকল আছে, যেটি গভর্নর মহোদয়ের অনুমোদন নিয়েই সে প্রোটোকল অনুযায়ী সারাদিন আজকে তাদের সে তল্লাশি কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তাদেরকে সার্বিক সহযোগিতা করেছে এবং তাদের যে সিজার লিস্টটি রয়েছে, সিজার লিস্ট অনুযায়ী তাদের প্রাপ্ত আলামত আমাদের জিম্মায় আছে। এর আগে আওয়ামী শাসনামলে লুটপাট ও অবৈধ সম্পদের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি এই গভর্নরকে কারাগারে পাঠায় দুদক। এরপর একের পর এক বেরিয়ে আসে লুটপাটের নানা খবর। বাড়িতে দুদকের অভিযান পরিচালনার পর লকারের খবর মেলে। দুদকের আবেদনের ভিত্তিতে লকার অনুসন্ধান করে জব্দের আদেশ দেয় উচ্চ আদালত।
মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মার্কিন সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আর মানবিক এই সহায়তা অব্যাহত রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান, রোববার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খলিলুর রহমানের সাথে মার্কিন চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন দেখা করে রোহিঙ্গাদের জন্য পুষ্টি ও খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথা জানান। এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ডক্টর ইউনূসের ধন্যবাদ দেওয়ার কথা চার্জ অ্যাফেয়ার্সকে জানান বিশেষ সহকারী। এর আগে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। আর প্রেস সচিব শফিকুল আলম বলেন, কিছু তৈরি পোশাক কারখানায় ভাঙচুর বা বন্ধ হয়ে যাওয়ার কারণে এই খাতে তেমন প্রভাব ফেলবে না। রোহিঙ্গাদের জন্য ইউএসএইড যে নিউট্রিশন এবং রিসোর্সেস প্রোভাইড করতো, ওইটার থেকে ওই এটা এক্সাম হয়েছে, ওইটা জারি থাকবে, এটা আমাদের হবে। আজকেও আমি একটা পত্রিকায় দেখলাম যে 51টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এখন ফ্যাক্টরি খুলবে বন্ধ হবে, এটা হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস। কিন্তু আমার যখন গভর্নমেন্ট দেখে সেটা হচ্ছে যে বাংলাদেশের এক্সপোর্ট কি বাড়ছে। বাংলাদেশের এক্সপোর্ট সেপ্টেম্বরে বেড়েছে 7%, অক্টোবরে 16 বা 18%, নভেম্বরে প্রায় 22%, ডিসেম্বরে 18%-এর মতো। তো আমাদের তো গ্রোথ তো সেই রকমই। এটা পুরো বাংলাদেশের ওভারঅল এক্সপোর্ট, বাংলাদেশের ওভারঅল ইকোনমিতে এদের মানে কন্ট্রিবিউশন খুবই মাইনিউস্কুল, একদমই কিছু না বলতে গেলে। চীনের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আর ভারতের ভিসা জটিলতায় চিকিৎসা প্রত্যাশী নাগরিকদের জন্য বিকল্প হিসেবে চীনের কুনমিন শহরকে বিবেচনা করছে বাংলাদেশ। চীন সফর নিয়ে রোববার ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আমন্ত্রণে গত 20 থেকে 24 জানুয়ারি প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফর করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দেশে ফিরে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফর সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি জানান, চীনকে ঋণ পরিশোধের সময়সীমা 15 থেকে বাড়িয়ে 30 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে চীনের ইতিবাচক সাড়ার পাশাপাশি ঋণের সুদের হার কমানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। আমি এটুকু বলতে পারি যে সুদের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বের অত্যন্ত উচ্চ পর্যায়ে আসীন এক ব্যক্তি। এদিকে ভিসা জটিলতায় ভারতের চিকিৎসা সেবা নিতে সমস্যায় পড়ছেন বাংলাদেশিরা। এই সমস্যার সমাধানে চীনকে বিকল্প চিকিৎসা মাধ্যম হিসেবে বিবেচনার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগে একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ব্যাপারে একমত হয়েছে দুদেশ। ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয়। এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা, এবং কুনমিংয়ের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে। তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। ব্রহ্মপুত্র নদের উপর চীনের বাঁধ নির্মাণে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে এই সফরে তিস্তা নদীর ব্যাপারে কোনো আলোচনা হয়নি। তিস্তার ব্যাপারে কোনো আলোচনা হয়নি, কারণ শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব করবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। নির্বাচন ভবনে রোববার সংবিধান সংস্কার নিয়ে রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির আলোচনায় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে করলে জাতীয় নির্বাচন 1 বছর পিছিয়ে যেতে পারে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। জাতীয় সংসদের স্থায়ী কমিটির কাছে কমিশনের বাজেট, দায়বদ্ধতা ও শাস্তির বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রবল আপত্তি জানান প্রধান নির্বাচন কমিশনার। রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির এই আয়োজনে তিনি এসব কথা বলেন। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে, অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট।
ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে? সরকারি হুকুমে চললে ইলেকশন কমিশনের কী দশা হয় এটা আমার তার ব্যাখ্যা করার দরকার নেই। সুতরাং আমার স্বাধীনতা যদি না থাকে, কম্প্রোমাইজ হয়, ইট মে বি এনিথিং আদার দ্যান দি ফেয়ার ইলেকশন। এপ্রিল মের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিইসি। বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই নির্বাচন হবে। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, হয়তো বা ওখানেও আলোচনায় এসে যেতে পারে, হয়তো বা এসে যেতে পারে। স্থানীয় সরকার নির্বাচন আগে করার মতো প্রয়োজনীয় জনবল, আইনশৃঙ্খলা বাহিনী ও সময় নেই বলেও মনে করেন এম নাসির উদ্দিন। পৌরসভার চেহারা কীরকম হবে, ইউনিয়ন পরিষদের চেহারা কীরকম হবে, সিটি কর্পোরেশনের মেয়র থাকবে কি থাকবে না, সমাজ কমিশনের রিপোর্টই এখনো তারা পায়নি। স্থানীয় সরকার নির্বাচন করতে আমরা দেখছি গড়ে প্রায় এক বছর সময় লাগে। এটা ইন ফেজেস করতে হয়, অনেক মারামারি হয়, হানাহানি হয়, ভাইয়ে ভাইয়ে কন্টেস্ট হয়, অনেক প্রতিযোগিতা হয়, সুতরাং অনেক লোক মারা যায়। দেখছি তো আমরা সহিংস ঘটনা ঘটে। সীমানা পুনর্নির্ধারণ ও এনআইডি বিষয়ে আলাদা কোনো সংস্থা গঠনের দরকার নেই বলেও মত দিয়েছেন সিএসি। ওদিকে রংপুরে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, অতীতে প্রশ্নবিদ্ধ নির্বাচন করায় নষ্ট হওয়া ভাবমূর্তি উদ্ধার করতে হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। সবাই আমরা উপলব্ধি করি যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন রোববার সাংবাদিকদের এই তথ্য জানান। বলেন, সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে দুদকের তদন্ত দল কাজ করছে। রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নিয়ে পুতুলকে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক নিয়োগ দেওয়ার অভিযোগে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। তিনি বলেন, সার্বিকভাবে দেখা গেছে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। আমাদের অনুসন্ধান দল দেখছেন, সূচনা ফাউন্ডেশন, দ্বৈত নাগরিকত্ব, সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন এগুলি নিয়ে, এবং এগুলিও প্রাপ্তি সাপেক্ষে এগুলি পর্যালোচনা করবেন। সেগুলির সাথে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়েই অনুসন্ধান দল বিবেচনা করবেন। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং অনুসন্ধান দল সেই বিষয়গুলো দেখছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী দলগুলোকে এক ছাতার নিচে আনার চেষ্টা করছে জামায়াত ইসলামী। এই ঐক্য নির্বাচনী জোট পর্যন্ত গড়াতে পারে বলে আভাস দিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ইসলামী দলের নতুন জোট ভোটে জিতে সরকার গঠনে সক্ষম হবে বলে মনে করেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। 5ই আগস্ট রাজনৈতিক পালাবদলের পর তৎপরতা বেড়েছে ইসলামী দলগুলোর। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানাভাবে প্রস্তুতি নিচ্ছে সংগঠনগুলো। যার যার অবস্থান থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করেছে তারা। নতুন প্রেক্ষাপটে ঐক্য গড়তে নিজেদের মধ্যে যোগাযোগও রাখছে। মূলত জামায়াতের পক্ষ থেকে প্রচেষ্টা চলছে একটি ইসলামী জোট গঠনের। সম্প্রতি ইসলামী আন্দোলনের আমির চরমনাই পীরের সাথে দেখা করেন জামায়াতে ইসলামীর আমির। বিভেদ ভুলে তাদের এই সাক্ষাৎ জোটের রাজনীতির নতুন মেরুকরণের ইঙ্গিত মিলছে। শুধু আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে নয়, সকল ইসলামী দলই কিন্তু এ ব্যাপারে আন্তরিকভাবে তারা নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং দূরত্ব কমে আসছে। দ্বিমত এবং ভিন্নমত সহকারে আমরা এবার লক্ষ্য করছি যে ইসলামী দল, জোট এবং ব্যক্তিত্বের মধ্যে কিন্তু ওইসব ছোটোখাটো মতপার্থক্য তারা কমিয়ে এই দেশ, জাতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা, মুসলিম উম্মার স্বার্থে তারা কিন্তু কিছু কমন ইস্যুতে একটা সমঝোতার দিকে এগিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে দলগুলো প্রয়োজনে নিজেদের স্বার্থ ত্যাগ করে, যে না আমি ডমিনেট করব, আমি নেতা হব, আমি বড় হব, আমি সামনে যাব, আমার প্রাধান্য থাকবে, এই সংকীর্ণতা অথবা এই বাড়াবাড়ি দুটেই ত্যাগ করে সকলে উদার হচ্ছেন।
ইসলামী দলের ঐক্য নির্বাচনী সমঝোতা ও জোটের দিকে গড়াতে পারে বলে আভাস দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বলেন, নতুন জোট ভোটের মাঠে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। এটা ইসলামী দলগুলোর জন্য একটা বড় ধরনের আমি বলবো নতুন অভিযাত্রা। যদি মহান আল্লাহ তাআলা মেহেরবানি করেন, ইসলামী দলগুলোর মধ্যে চিন্তার এই ঐক্য এবং কৌশলগত ঐক্য প্রতিষ্ঠিত হয়, নির্বাচনী একটা সমঝোতা হয়, তাহলে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটা হবে একটা নতুন মেরুকরণ, একটা নিউ পোলারাইজেশন। তাতে নির্বাচনের গতিধারা কিন্তু ভিন্ন দিকে প্রবাহিত হতে পারে। জোট হচ্ছে, অ্যালায়েন্স হচ্ছে, 2 দল 5 দল 10 দল, কার সাথে কি মিলছে, এই অনেক কিছু দেখার কিন্তু সামনে আছে। সেজন্য সবাই যার যার আদর্শের দাওয়াত দিয়ে যাচ্ছে। আমরা তো মনে করি যে জাতীয় ঐক্যবদ্ধ থাকলে জনগণ নিশ্চয়ই আমাদের পাশে এসে দাঁড়াবে। ইসলামী দলগুলোকে কাছে টানতে চাইছে বিএনপিও। চরমনায় পীরের সাথে জামায়াতের আমিরের সাক্ষাতের পরদিনই দলটি পুরনো জোটসঙ্গী খেলাফত মজলিসের সাথে বৈঠক করে। যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে একযোগে, তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন, আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের আর্থিক পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ নেতারা শাহ এম এস কিবরিয়াকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন তার ছেলে রেজা কিবরিয়া। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই অভিযোগ করেন। আওয়ামী লীগের 3 জন গুরুত্বপূর্ণ এমপি আবু জহির, এমপি মজিদ খান এবং ডক্টর মুশফিক চৌধুরী, বিএনপিরও একজন এটাতে সহায়তা দিয়েছিল, তার নাম হলো জিকে ঘোষ। এই 4 জন মূলত, এবং আরেকজন হলো যে টাকা দিয়েছে সেটা হলো সালমান এফ রহমান। বিভিন্ন কারণে আব্বার সাথে শত্রুতা ছিল সালমান এফ রহমানের। সে তার ব্যাংকের দুর্নীতি, শেয়ার মার্কেটের কেলেঙ্কারির জন্যে আমার বাবার উপরে খেপেছিলেন, এই লোকটা খেপেছিল। সো সেই কারণে সে এটার পুরো ফান্ডিংটা, টাকাটা এসেছে সালমান এফ রহমান থেকে। নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন, বিএনপি দলের নেতাকর্মীদের হত্যার বিচার না চেয়ে নির্বাচনের কথা বলছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে শ্রীমঙ্গলের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। বিএনপিকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিসেম্বর অথবা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন দেবার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র দ্রুত দেবার আহ্বান জানিয়ে বলেন, এটি নিয়ে যদি ডক্টর ইউনূস কোনো গড়িমসি করেন তাহলে তার বিরুদ্ধে আন্দোলন করতে বাধ্য হবেন তারা। জুলাই আগস্ট হত্যা মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল রোববারে আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে প্রসিকিউশন উল্লেখ করেছে যে জুলাই আগস্ট আন্দোলনে হেলিকপ্টারে করে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও গুলি করে মানুষ হত্যা সহ মূল নির্দেশদাতার অভিযোগ রয়েছে হারুনুর রশিদের বিরুদ্ধে। তাই মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা জরুরি। শুনানি শেষে হারুনকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। আবেদনের পরবর্তী শুনানি আগামী 23শে মার্চ। এদিকে আশুলিয়ায় ভ্যানে 6 জনকে পুড়িয়ে মারার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুলকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নগদ নিবেদিত অর্থনীতির খবর। অন্তর্বর্তী সরকার সম্পর্কের ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে ব্যবসায় বিনিয়োগকারীদের সুযোগ দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। কুড়িগ্রাম টেক্সটাইল মিলসকে লিজ পদ্ধতিতে পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মাঝে রোববার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। আমি যারা সম্ভাব্য বিনিয়োগকারী আছেন তাদেরকে বলতে চাই যে এখন সরকার কোনো সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছেন না। সরকার সিদ্ধান্ত নেবেন আপনাদের যোগ্যতার ভিত্তিতে, আপনাদের প্রস্তাবের ভিত্তিতে। সো দয়া করে
অসম্ভব সুন্দর রিসোর্স এই প্রতিষ্ঠানগুলো, এগুলোকে ব্যবহার করুন, নিজে লাভবান হন, দেশকে লাভবান করুন। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।